সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও এই মুহূর্তে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন প্রোগ্রামের মাছের চাষ ও ব্যবস্থাপনা অর্থাৎ BAE 1306 কোর্সের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজ এই আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের চাষযোগ্য চিংড়ির প্রজাতি, চিংড়ির বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি এবং গলদা ও বাগদা চিংড়ি শনাক্তকরণ সম্পর্কে জানতে পারব। আজকের আলোচনায় আমার সাথে রয়েছেন স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের শিক্ষক ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার। শুরুতে আমি ডক্টর আলমের নিকট থেকে জানতে চাইব বাংলাদেশে চিংড়ি চাষের প্রেক্ষাপট এবং চাষযোগ্য চিংড়ি প্রজাতি সম্পর্কে। ধন্যবাদ ডক্টর আজাদ। বাংলাদেশে 80-র দশক থেকে ক্ষুদ্র পরিসরে চিংড়ি চাষ শুরু হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদেশের উপকূলীয় অঞ্চলেও চিংড়ি খামারের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে বিগত 3 দশকে বাংলাদেশে চিংড়ি চাষের এলাকা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। 2008 ও 9 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে 2,17,877 হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে, যার মোট উৎপাদন দাঁড়িয়েছে প্রায় 1,49,000 মেট্রিক টন। এই প্রেক্ষাপটে বাংলাদেশে চিংড়ি চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিংড়ি বর্তমানে বাংলাদেশের জন্য একটি প্রধান রপ্তানি পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশে স্বাদু ও লোনা পানির প্রায় 60 প্রজাতির চিংড়ি শনাক্ত করা হলেও চাষযোগ্য চিংড়ির প্রজাতিগুলোর মধ্যে বাগদা ও গলদা প্রধান। বাগদা লোনা পানির চিংড়ি আর গলদা স্বাদু পানির চিংড়ি। আসুন এ পর্যায়ে আমরা বাংলাদেশে চাষযোগ্য কতিপয় চিংড়ির প্রজাতিগুলো সম্পর্কে জেনে নিই। বাংলাদেশে চাষযোগ্য লোনা পানির চিংড়ির প্রজাতিগুলোর মধ্যে রয়েছে বাগদা চিংড়ি, যার বৈজ্ঞানিক নাম পিনিয়াস মনোডন; চাপদা চিংড়ি, বৈজ্ঞানিক নাম পিনিয়াস ইন্ডিকাস; ডোরাকাটা চিংড়ি, যার বৈজ্ঞানিক নাম পিনিয়াস জ্যাপোনিকাস; বাগতারা চিংড়ি, বৈজ্ঞানিক নাম পিনিয়াস সেমিসালকুটাস; কোলা চিংড়ি, যার বৈজ্ঞানিক নাম পিনিয়াস মার্গুয়েন্সিস; হরিণা চিংড়ি, বৈজ্ঞানিক নাম মেটাপিনিয়াস মনোসেরস; কচু চিংড়ি, যার বৈজ্ঞানিক নাম মেটাপিনিয়াস লাইসিয়ানাসা; হুন্নি চিংড়ি, বৈজ্ঞানিক নাম মেটাপিনিয়াস ব্রেভিকর্নিস; বাগতারা বা রুডা চিংড়ি প্যারাপিনিওপসিস স্টাইলিফেরা; এবং রুডা চিংড়ি, যার বৈজ্ঞানিক নাম প্যারাপিনিওপসিস স্কাল্পটিলিস। আর এদেশের চাষযোগ্য স্বাদুপানি বা মিঠা পানির চিংড়ির প্রজাতিগুলোর মধ্যে রয়েছে গলদা চিংড়ি, যার বৈজ্ঞানিক নাম ম্যাক্রোব্রাকিয়াম রোজেনবার্গি, এবং ছটকা চিংড়ি, বৈজ্ঞানিক নাম ম্যাক্রোব্রাকিয়াম মালকমসনি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ডক্টর আলমের নিকট থেকে বাংলাদেশের চিংড়ি চাষের প্রেক্ষাপট এবং চাষযোগ্য চিংড়ি প্রজাতি সম্পর্কে জানতে পারলাম। পূর্বে আমাদের দেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা মাফিক চিংড়ি চাষ করা হতো না। সাধারণত নদী নালা, খাল বিল এবং উন্মুক্ত জলাশয় থেকে চিংড়ি আহরণ করা হতো। কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে ব্যাপকভাবে চিংড়ি চাষ সম্প্রসারিত হচ্ছে। আমাদের দেশে বর্তমানে 4টি উপায়ে গলদা এবং বাগদা চিংড়ির চাষ করা হয়ে থাকে। সেগুলো হলো ঘেরে চিংড়ি চাষ, ধান খেতে চিংড়ি চাষ, লবণ উৎপাদনের জমিতে চিংড়ি চাষ এবং পুকুরে চিংড়ি চাষ। বাংলাদেশে সাধারণত খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা অঞ্চলে ঘেরে চিংড়ি চাষ করা হয়। এ পর্যায়ে আমি ডক্টর আলমের নিকট থেকে কিভাবে ঘেরে চিংড়ি চাষ করা হয় সে সম্পর্কে জানতে চাইব। ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশে ঘেরে চিংড়ি চাষ এখন বহুল পরিচিত এবং ইতিমধ্যে বলা হয়েছে যে খুলনা এবং বাগেরহাট অঞ্চলে এগুলো চাষ হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বর্তমানে যেসব বোল্ডার তৈরি করেছে
সেগুলোর ভিতরে এবং বাইরে ঘের তৈরি করে সাধারণত ঘেরে চিংড়ি চাষ করা হয়। সাধারণত বিশাল এলাকা নিয়ে উঁচু বাঁধ দিয়ে ঘের তৈরি করা হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জমির চতুর্দিকে উঁচু বাঁধ তৈরি করে ঘের তৈরি করা হয়। ঘেরে সাধারণত 0.6 থেকে 9 মিটার পানি রাখার ব্যবস্থা করা হয়। ঘেরের আকার 3 থেকে 195 হেক্টর পর্যন্ত হতে পারে। ঘেরে জোয়ারের পানি প্রবেশ করা বা বের করার জন্য স্লুইস গেট থাকে। সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ঘেরে লোনা পানি প্রবেশ করানো হয়, কারণ এ সময় লোনা পানিতে প্রচুর পরিমাণে চিংড়ির পোনা থাকে। প্রায় 1 মাস কাল যাবত ধরে চিংড়ির পোনা ঢোকানো হয়। আর কখনো কখনো বর্তমানে চাষিরা চিংড়ির পোনা ঘেরের লোনা পানির মাধ্যমে প্রবেশ না করে বাইরে থেকে ক্রয় করে প্রতি হেক্টরে 22,500 থেকে 25,000টি পোনা ছেড়ে থাকেন। পাশাপাশি সম্পূরক খাদ্য বা সুষম খাদ্য প্রয়োগ করে থাকেন। সম্পূরক খাদ্য বা সুষম খাদ্য প্রয়োগের ফলে উৎপাদন দাঁড়ায় প্রতি হেক্টরে 300 থেকে 500 কেজি। আর চিংড়ি সাধারণত ধরা হয় জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে। ঘেরে চিংড়ি চাষের ক্ষেত্রে বাগদা এবং গলদা দুটোই চাষ করা হয়। আমি এতক্ষণ যেই পদ্ধতিগুলি বললাম সেটি হলো বাগদা চিংড়ি চাষের জন্য। আর ঘেরে যখন গলদা চিংড়ি চাষ করা হয় সেক্ষেত্রে গলদা চিংড়ি চাষ করা হয় সাধারণত বর্ষাকালে, কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে ঘেরে বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন পানির লবণাক্ততা কমে যায়, আর তখনই ঘেরে গলদা চিংড়ি চাষের জন্য উপযোগী হয়। ঘেরে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে সাধারণত আগস্ট মাসে চিংড়ির পোনা ছাড়া হয়, কারণ তখন বর্ষাকাল বৃষ্টির পানিতে ঘের পরিপূর্ণ হয়ে যায় এবং পানির লবণাক্ততা কমে আসে। ঘেরে চিংড়ি চাষের পাশাপাশি চিংড়ির সাথে আমন ধান রোপণ করা হয় এবং প্রতি হেক্টরে 7,500টি চিংড়ির পোনা ছাড়া হয়। পাশাপাশি সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। ঘেরে যখন গলদা চিংড়ি চাষ করা হয় তখন চিংড়িগুলোকে ধরা হয় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। আর এই ক্ষেত্রে উৎপাদন দাঁড়ায় প্রতি হেক্টরে 50 থেকে 70 কেজি। শিক্ষার্থী বন্ধুরা, ঘেরে চিংড়ি চাষের পাশাপাশি সারা দেশব্যাপী ধান খেতে চিংড়ি চাষে প্রসার লাভ করেছে। ধান খেতে চিংড়ি চাষের ফলে একদিকে যেমন ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে চিংড়ির দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। এ পর্যায়ে আমি ডক্টর আলমকে ধান খেতে চিংড়ি চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। হ্যাঁ, বাংলাদেশে ধান খেতে চিংড়ি চাষ এখন খুবই প্রচলিত এবং পরিচিত। ধান খেতে চিংড়ি চাষের ক্ষেত্রে প্রথমে ধানের জমিতে চারিদিকে আইল বাঁধতে হয়। আইল বাঁধার পর ধানের জমিতে 0.5 থেকে 1 মিটার পানি রাখার ব্যবস্থা করতে হয়। তারপর প্রতি হেক্টরে 10 থেকে 15,000 চিংড়ি পোনা ছাড়া হয়। এক্ষেত্রে সম্পূরক খাদ্য বা সুষম খাদ্য প্রয়োগ করা হয়। ধান খেতে চিংড়ি চাষের ক্ষেত্রে মূলত আগস্ট মাসে চিংড়ি পোনা ছাড়া হয়, আর ফেব্রুয়ারি মাসের দিকে চিংড়ি ধরা হয়। এই ক্ষেত্রে উৎপাদন দাঁড়ায় প্রতি হেক্টরে 250 থেকে 350 কেজি। ধন্যবাদ ডক্টর আলম। আমাদের দেশে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় লবণ উৎপাদনের জমিতেও চিংড়ি চাষ করা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত বলবেন কি? ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে মূলত লবণের জমিতে চিংড়ি চাষ করা হয়। লবণের জমিতে সাধারণত বর্ষাকালে বা আগস্ট মাসে কোনো লবণ উৎপাদন করা হয় না, তাই জমিগুলোকে ফেলে না রেখে বর্ষাকালে লবণের জমিতে চিংড়ি চাষ করা হয়। ফলে একই সাথে লবণের জমিগুলোর সঠিক ব্যবহার হচ্ছে। লবণের জমিতে চিংড়ি চাষের জন্য মূলত জোয়ারের পানির সাথে চিংড়ির পোনা বা অন্যান্য পোনা একসাথে ঢুকানো হয়। সাধারণত এখানে স্বাভাবিক নিয়মেই চিংড়ির পোনা সহ অন্যান্য পোনাগুলোকে 2 থেকে 3 মাস আটকিয়ে রেখে সাধারণ নিয়মে লালন পালন করা হয়। এই ক্ষেত্রে আলাদা কোনো সম্পূরক খাদ্য বা সুষম খাদ্য ব্যবহার করা হয় না। এই ক্ষেত্রে উৎপাদন দাঁড়ায় প্রতি হেক্টরে 180 থেকে 275 কেজি। আপনার আলোচনা থেকে জানতে পারলাম, যখন জোয়ারের পানি চিংড়ি ঘেরে প্রবেশ করে তখন চিংড়ির পোনার পাশাপাশি অন্যান্য মাছের প্রজাতি প্রবেশ করে থাকে। তো সেক্ষেত্রে অন্যান্য মাছের প্রজাতিগুলোকে কি করা হয়? ধন্যবাদ। হ্যাঁ, আসলে মূলত চিংড়ির পোনার সাথে অন্যান্য মাছের পোনাগুলো ঢুকানো হয়। সেক্ষেত্রে চিংড়ির পোনার পাশাপাশি অন্যান্য মাছের পোনাগুলিকেও একই নিয়মে লালন পালন করা হয়। এক্ষেত্রে পোনাগুলোকে আলাদা কোনো রিমুভ করা হয় না বা কোনোভাবে মারা হয় না। নির্দিষ্ট সময় পরে যখন চিংড়িগুলো আহরণ করা হয়, একই সাথে অন্যান্য মাছগুলোও আহরণ করা হয়। ফলে একই সাথে চিংড়ির উৎপাদন ও অন্যান্য মাছের উৎপাদনও
পাওয়া যায়, ফলে পাশাপাশি দুটো উৎপাদন পাওয়ার ফলে চাষিরা লাভবান হয়ে থাকেন। ধন্যবাদ ডক্টর আলম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধান খেতে চিংড়ি চাষ, ঘেরে চিংড়ি চাষ এবং লবণ উৎপাদনের জমিতে চিংড়ি চাষ সম্পর্কে জানতে পারলাম। আমি এ পর্যায়ে ডক্টর আলমকে পুকুরে চিংড়ি চাষ সম্পর্কে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে পুকুরে চিংড়ি চাষ এখন বেশ পরিচিত। পুকুরে সাধারণত গলদা এবং বাগদা এই দুই ধরনের চিংড়ি চাষ করা যায়। বাগদা চিংড়ি চাষের জন্য পুকুরের প্রয়োজন হয় লোনা পানির, আর সেক্ষেত্রে পানির সর্বোচ্চ বা সর্বোত্তম লবণাক্ততা থাকতে হয় 25 থেকে 30 পিপিটি, আর পানির গভীরতা থাকতে হয় 1 থেকে 1.5 মিটার, আর পুকুরের আয়তন থাকতে হয় সাধারণত 3 থেকে 30 একর পর্যন্ত। বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে পুকুরে যদি আমরা বাগদা চিংড়ি চাষ করি বা চাষিরা যখন পুকুরে বাগদা চিংড়ি চাষ করে, তখন আধা নিবিড় বা হালকা নিবিড় দুইভাবেই চাষ করতে পারেন। হালকা নিবিড় চাষের ক্ষেত্রে পুকুরে প্রতি হেক্টরে 30 থেকে 50 মিলিমিটার সাইজের বা আকারের চিংড়ির পোনা 15 থেকে 30 হাজার ছাড়তে হয়, আর হালকা নিবিড় বা আধা নিবিড় চাষের ক্ষেত্রে পোনা ছাড়তে হয় 30 থেকে 50 হাজার। প্রতি হেক্টরে এর উৎপাদন দাঁড়ায় 1000 থেকে 13,000 কেজি। আর পুকুরে যদি গলদা চিংড়ি চাষ করতে হয় তাহলে প্রয়োজন স্বাদু পানি বা মিঠা পানির, সেক্ষেত্রে লবণাক্ততা থাকতে হবে 0.4 পিপিটি এর কাছাকাছি, আর সেক্ষেত্রে পানির গভীরতা থাকতে হবে 1 থেকে 1.5 মিটার, আর পুকুরের আয়তন কয়েক শতক থেকে কয়েক একর পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে উৎপাদন দাঁড়ায় প্রতি হেক্টরে 800 থেকে 1500 কেজি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা চিংড়ির বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এছাড়াও ব্যবস্থাপনার উপর ভিত্তি করে বর্তমানে বাংলাদেশে সনাতন, আধা নিবিড় এবং নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হচ্ছে। ঘের, লবণ উৎপাদনের ক্ষেত এবং ধান খেতের জমিতে সাধারণত সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। এই পদ্ধতিতে অনুমান ভিত্তিক চিংড়ি পোনা ছাড়া হয় এবং পুকুরে কোনো ধরনের সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয় না, অর্থাৎ চিংড়ি উৎপাদন সম্পূর্ণরূপে প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল। এই চাষ পদ্ধতিতে চিংড়ির পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছও চাষ করা হয়। এই পদ্ধতিতে চিংড়ি উৎপাদন দাঁড়ায় প্রতি হেক্টরে 135 থেকে 185 কেজি। অন্যদিকে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের ক্ষেত্রে জলাশয়ের আয়তনের উপর ভিত্তি করে পুকুরে চিংড়ি পোনা ছাড়া হয়। এই পদ্ধতিতে সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে চিংড়ির মজুদ ঘনত্ব হচ্ছে 30,000 থেকে 50,000 পার হেক্টর। এই চাষ পদ্ধতিতে পুকুরের পানি পরিবর্তনের ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে চিংড়ি উৎপাদন দাঁড়ায় 1 থেকে 4 মেট্রিক টন পার হেক্টর। নিবিড় চাষ পদ্ধতির বেলায় পুকুরের আয়তন সাধারণত ছোট হয়ে থাকে। এই পদ্ধতিতে সম্পূরক খাদ্যের পাশাপাশি কৃত্রিম খাদ্য প্রয়োগ করা হয় এবং চিংড়ির মজুদ ঘনত্ব হচ্ছে প্রতি হেক্টরে 2,80,000টি। এই পদ্ধতিতে পানি পরিবর্তনের ব্যবস্থা থাকে এবং পুকুরে পানিতে অক্সিজেন সরবরাহের জন্য বাতাসের পাম্প ব্যবহার করা হয়। নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষের ফলে প্রতি হেক্টরে 10 মেট্রিক টন বা তারও বেশি উৎপাদন পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা চিংড়ির বিভিন্ন প্রকার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। এ পর্যায়ে আমি ডক্টর আলমের কাছে জানতে চাইব গলদা ও বাগদা চিংড়ি কিভাবে শনাক্ত করা হয়। ধন্যবাদ। আমরা বাজারে বা হাটে যেসব বড় আকারের চিংড়ি দেখতে পাই সেগুলো মূলত বাগদা অথবা গলদা চিংড়ি। আসুন এ পর্যায়ে আমরা গলদা এবং বাগদা চিংড়ির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নেই। গলদা চিংড়ি বা ম্যাক্রোব্রাকিয়াম রোজেনবার্গি এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হলো: পুরুষ চিংড়ি স্ত্রী চিংড়ির তুলনায় আকারে অনেক বড় হয় এবং পুরুষের সর্ববৃহৎ আকার হয় প্রায় 320 মিলিমিটার আর স্ত্রীর আকার হয় 250 মিলিমিটার। গায়ের রং হালকা নীল বা হালকা সবুজ। উদর ও খোলসের সংযোগস্থলে নীল বন্ধনী থাকে। দ্বিতীয় চলনপদ আকারে বড় ও চিমটাযুক্ত। রস্ট্রাম বা করাতের উপরিভাগে 11 থেকে 14টি দাঁত থাকে। নিচের অংশে থাকে 8 থেকে 14টি। করাতের মাথা
ধনুকের মতো বেঁকে গিয়ে উপরে উঠে যায়। বাগদা চিংড়ি বা পিনিয়াস মনোডনের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হলো স্ত্রী চিংড়ি পুরুষের তুলনায় বড় হয় এবং সর্ববৃহৎ আকারের পুরুষ হয় 298 মিলিমিটার আর স্ত্রীর আকার হয় 336 মিলিমিটার। গায়ের রং হালকা সবুজ। বাঘের গায়ের ডোরার মতো কালচে রঙের ডোরা কাটা দাগ থাকে। উদর অঞ্চলের নিচের দিকে ও পায়ে হলদে ও লাল মিশানো দাগ থাকে। লেজে পাশের কাটা থাকে না। ইউরোপোডে নীল বর্ণের ডোরা কাটা দাগ থাকে। শিক্ষার্থী বন্ধুরা ও আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমরা এতক্ষণ গলদা ও বাগদা চিংড়ির যেসব শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম, সেগুলোর মধ্য থেকে কয়েকটি প্রধান বৈশিষ্ট্য জেনেও কোনটি বাগদা আর কোনটি গলদা চিংড়ি তা শনাক্ত করা সম্ভব। আর সেই প্রধান বৈশিষ্ট্যগুলো হলো গলদা চিংড়ির করাত বা রস্টামের মাথা ধনুকের মতো বেঁকে গিয়ে উপরে উঠে যায়। পক্ষান্তরে বাগদা চিংড়ির করাত বা রস্টাম এই ধরনের কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না, অর্থাৎ রস্টাম স্বাভাবিক প্রকৃতির। গলদা চিংড়ির দ্বিতীয় চলনপদ আকারে বড় ও চিমটাযুক্ত। অপরপক্ষে বাগদা চিংড়ির দ্বিতীয় চলনপদ অন্যান্য পদের ন্যায় স্বাভাবিক এবং গলদা চিংড়ির গায়ে কোনো ডোরা কাটা দাগ থাকে না। পক্ষান্তরে বাগদা চিংড়ির গায়ে বাঘের গায়ের মতো কালচে রঙের ডোরা কাটা দাগ থাকে, যার কারণে বাগদা চিংড়ির অপর একটি নাম হলো জায়ান্ট টাইগার শ্রিম্প। আমি আশা করব এই তিনটি প্রধান বৈশিষ্ট্য জানার মাধ্যমে আপনারা কোনটি বাগদা ও কোনটি গলদা চিংড়ি তা সহজে শনাক্ত করতে সক্ষম হবেন। ধন্যবাদ ডক্টর আলম, আমাদের আজকে আলোচনায় আপনার অংশগ্রহণ এবং মূল্যবান সময় দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সংশ্লিষ্ট কোর্স টিউটরকেও জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আজ তাহলে এই পর্যন্তই, আবার কথা হবে এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।